আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, ইসরায়েলে বৃষ্টির মতো রকেট হামলা, চোখে অন্ধকার দেখছেন নেতানিয়াহু। জানিয়ে দেব, লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হল ইসরায়েল। এরপরে জানিয়ে দেব, সরকার পতনের ডাক ইমরান খানের, গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। সর্বশেষ জানিয়ে দেব, পরমাণু ইস্যুতে এবার 3 শক্তিশালী দেশের সঙ্গে বৈঠক করছে ইরান। ইসরায়েলে বৃষ্টির মতো রকেট হামলা, চোখে অন্ধকার দেখছেন নেতানিয়াহু। ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে রকেট, থামানোর কোনো উপায় যেন নেই। সোমবার 25শে নভেম্বর ইসরায়েলের আকাশে এভাবেই যেন লেবানন থেকে রকেটের বৃষ্টি ছড়া হচ্ছে। এতে চোখে রীতিমতো অন্ধকার দেখছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এত রকেট ছোড়া দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, সকাল সকাল প্রায় 30টি রকেট ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এর মধ্যে কিছু রকেট ভূপাতিত করতে সক্ষম হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এছাড়া সব মিলিয়ে 250 শতাধিক ড্রোন ছোড়া হয়েছে। লেবানন থেকে ছোড়া 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। অন্য ড্রোনকেও ভূপাতিত করার চেষ্টা করার কথা জানিয়েছে তারা। তবে ঠিক কতগুলো ড্রোন ইসরায়েলি বাহিনী ভূপাতিত করতে পেরেছে তা জানায়নি তেল আবিব। সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে ভয়াবহতম এই হামলায় ইসরায়েলে বেশ কয়েকজন আহত হয়েছেন। মূলত ইসরায়েলের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে এই রকেট ও ড্রোন হামলা চালানো হয়। আহত কয়েকজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত অক্টোবর থেকে ইরান তার অন্যতম প্রক্সি লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের অব্যাহত হামলার নাকাল ইসরায়েল। দেশটির তথাকথিত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে ইসরায়েলের বিভিন্ন স্থানে গিয়ে আঘাত হানে এসব রকেট। এতে ক্ষতিগ্রস্ত হয় দেশটির সামরিক স্থাপনাও। এদিকে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হল ইসরায়েল। লেবাননে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এই হামলায় একের পর এক প্রাণ হারাচ্ছে বেসামরিক লোকজন। ফলে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এবার চুক্তিতে নীতিগতভাবে সম্মত হয়েছে ইসরায়েল। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। মার্কিন প্রণীত এই যুদ্ধবিরতি কিভাবে জনগণের সামনে উপস্থাপন করা হবে তা নিয়ে কাজ শুরু করেছেন তিনি। রোববার রাতে বিভিন্ন সূত্র জানিয়েছে, উচ্চ পর্যায়ের বৈঠকের পর নেতানিয়াহু এসব প্রস্তাবে রাজি হয়েছেন। ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে দেশটির সংবাদ মাধ্যম কান ও ওয়াইনেট হারেটস জানিয়েছে, ওয়াশিংটন এবং বৈরুত উল্লেখ করেছে যে প্রস্তাবটির অনুমোদন চূড়ান্ত করা হয়নি। এই বিষয়ে কিছু এখনও পরিমার্জন করার সুযোগ রয়েছে। জেরুজালেমের প্রস্তাবনাটি নীতিগতভাবে অনুমোদন করেছে। মূল নীতিগুলোকে অনুমোদন করছে সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে। বিষয়টি লেবাননকে জানানো হয়েছে। এর আগে গত সপ্তাহে হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম বলেন, তারা যুদ্ধবিরতির প্রস্তাব আলোচনা করছে এবং এর প্রতিক্রিয়া জানিয়েছে। বল এখনও ইসরায়েলের কোর্টে রয়েছে। বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। গত 1 বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্ত এসেছে, তবে এবারেরটি সবচেয়ে ভয়াবহ। সম্প্রতি লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসারুল্লাহ নিহত হয়েছেন। এরপর লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। অন্যদিকে ইরান প্রায় 200 ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলে। তেহরান পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেল আবিব। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক আঞ্চলিক শক্তিগুলো উত্তেজনা কমানোর জন্য চাপ দিচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। শিল্পোন্নত দেশগুলোর জোট G7 এর পক্ষ থেকে সব পক্ষকে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ। আগের যে কোনো সময়ের চেয়ে মধ্যপ্রাচ্য সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে এসেছে। গত 1 সপ্তাহে ঘটে যাওয়া এসব ঘটনার কারণে মূলত এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসারুল্লাহকে হত্যায় লেবাননের বৈরুতে গত 27শে সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরায়েলের বোমা হামলা চালায়। সেখানে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটে। অনেক আবাসিক ভবন ধসে পড়ে, মাটিতে বড় গর্তের সৃষ্টি হয়। আকাশ ধুলাবালি ও ধোঁয়ায় ভরে ওঠে। পুরো লেবানন থেকে এই দৃশ্য দেখা যায়। এই হামলা হয় মাটির নিচে থাকা হিজবুল্লাহর বাংকার লক্ষ্য করে। এই হামলায় নিহত হয়েছে হিজবুল্লাহর নেতা হাসান নাসারুল্লাহ। ইসরায়েলে গত 1 সপ্তাহ ধরে চালানো হামলায় 500 জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর নাসারুল্লাহর মৃত্যুর খবর আসে। এদিকে সরকার পতনের ডাক দিচ্ছে ইমরান খান, গণ অভ্যুত্থানের দিকে যাচ্ছে পাকিস্তান।
বাংলাদেশের পথ ধরে পাকিস্তানেও চলছে গণ অভ্যুত্থান। জেলে থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তিসহ 4 দফা দাবিতে পাকিস্তান জুড়ে বিক্ষোভে নেমেছে তেহরিক-ই-ইনসাফ পিটিআই সমর্থকরা। গুঞ্জন উঠেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা সমাবেশ থেকে দেশটির সরকার পতনের অভ্যর্থন হতে পারে। এই বিক্ষোভ নিয়ে আবারও চরম অনিশ্চয়তায় পড়ছে পাকিস্তানের রাজনীতি। অনেকে বলছেন ইমরান খানের হুমকি ও তার বন্ধু ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সুতোই ঝুলছে শাহবাজ শরীফের ভাগ্য। ইমরান খানকে কারাগার থেকে মুক্তি দেওয়ার বিষয়ে ট্রাম্পের হস্তক্ষেপ নিয়েও দেশটির সরকার ও বিরোধী দলের মধ্যে তর্ক বিতর্ক চলছে। এদিকে জেলে বসে পাকিস্তানের স্মরণকালে সবচেয়ে বড় সমাবেশের ডাক দিয়েছেন ইমরান খান, যাকে শেষ ডাক বলেও আখ্যায়িত করা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে গাড়ির বহর নিয়ে কর্মী সমর্থকদের ছুটে যেতে দেখা গেছে। নির্বাচনী ম্যান্ডেট চুরি, বেআইনি গ্রেফতার ও সংবিধানের 26তম সংশোধনীর প্রতিবাদে 13 নভেম্বর এই বিক্ষোভের ডাক দিয়েছিলেন ইমরান খান। 2023 সালের আগস্টে ইমরান খানকে গ্রেফতারের পর থেকে তার দল তার মুক্তির এবং 8ই ফেব্রুয়ারি নির্বাচনের কথিত কারচুপির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। এই দেশবাসীকে অবৈধ সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার জন্য চূড়ান্ত ডাক দেন ইমরান খান। তার ডাকে ব্যাপক বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে পিটিআই। রোববার পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে সরকার। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের লকডাউন ঘোষণা করা হয়েছে। কন্টেইনার দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে শহরের মূল সড়কগুলো। এছাড়া পিটিআইয়ের বিক্ষোভের কারণে সোমবার ইসলামাবাদের সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ইমরান খানের ডাকা এই বিক্ষোভ রুখে দিতে ইসলামাবাদে 144 ধারা জারি করা হয়। এর আগে ইসলামাবাদে 2 মাসের জন্য 144 ধারা জারি করে প্রশাসন। নিষিদ্ধ করা হয় সব ধরনের সভা সমাবেশ ও জামায়াত। এদিকে এক ভিডিও বার্তায় দেওয়া বিক্ষোভে সমাবেশ নিয়ে বুশরা বিবির আহ্বানকে নিরাপত্তা বিশ্লেষকরা বিপজ্জনক হিসেবে দেখছেন। তারা সতর্ক করেছেন, এই বিক্ষোভে যদি সহিংসতার রূপ নেয় তবে পাকিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতা আরও গভীর হবে। এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তান কি আবারও এক গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি হবে? বিশ্লেষকরা বলছেন, এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না কেউই। পাকিস্তানের রাজনীতি এখন অস্থিতিশীল এবং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এদিকে পরমাণু ইস্যুতে এবার 3 শক্তিশালী দেশের সঙ্গে বৈঠক করছে ইরান। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর বিধিনিষেধ উপেক্ষা করে ইরান তাদের পরমাণু কার্যকর জোরদার করছে, এমন অভিযোগ এনে দেশটির 35টি দেশের গভর্নর বোর্ড ইরানের বিরুদ্ধে বৃহস্পতিবার জাতিসংঘে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করেছেন, যার নেতৃত্ব ছিল ইউরোপের 3 দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এবার এই 3 দেশের সঙ্গেই বৈঠকে বসতে চেয়েছে ইরান। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসরাইল বাঘাই জানিয়েছেন, শুক্রবার ইরান, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের উপপররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। যদিও কোথায় এই বৈঠক অনুষ্ঠিত হবে সেটি পরিষ্কার করে জানায়নি তিনি। পরে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বৈঠকে ফিলিস্তিন ও লেবাননের পাশাপাশি পারমাণবিক বিষয়সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা করা হবে। বাঘাইয়ের এই বৈঠকটি সর্বশেষ জাতিসংঘের সাধারণ পরিষদে বার্ষিক অধিবেশনের পার্শ্ব বৈঠকের দেশগুলোর সঙ্গে অনুষ্ঠিত আলোচনার ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ইরানের এই পদক্ষেপটি এমন সময় নেওয়া হয়েছে যখন তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। সমালোচকদের আশঙ্কা, কর্মসূচিটির লক্ষ্য পারমাণবিক অস্ত্র তৈরি, কিন্তু তেহরান তা বারবার অস্বীকার করেছে। তাছাড়া সম্প্রতি IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি সম্প্রতি তেহরান সফরে এসেছেন, যে কারণে ধারণা করা হচ্ছে সফরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।